ক্লাস 12 এর স্টুডেন্টসরা দেখো, তোমাদের ম্যাথের আমি বাইনারি অপারেশন পর্যন্ত করিয়েছিলাম, মানে সেট, রিলেশন, ম্যাপিং আর বাইনারি অপারেশন। তোমাদের সিলেবাস থেকে যেহেতু ইনভার্স সার্কুলার ফাংশন বাদ দেওয়া হয়েছে, তো রিডিউস সিলেবাস অনুযায়ী আমরা এখন ইনভার্স সার্কুলার ফাংশনটা করাচ্ছি। তো ক্যালকুলাসের একটা পার্ট আমি স্টার্ট করছি। ক্যালকুলাসে দেখো, তোমাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাস চলছে। তো আমি যেটা শুরু করছি সেটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। এই ইন্টিগ্রাল ক্যালকুলাসে প্রথমেই যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বা সমাকলন। ইন্টিগ্রেশন বা সমাকলনকে আমরা দুটো ভাগে ভাগ করছি, অর্থাৎ ইন্টিগ্রালস দু রকমের হয়, সমাকল দুই রকম। একটা হচ্ছে ইনডেফিনিট, একটা হচ্ছে ডেফিনিট। ইনডেফিনিট হচ্ছে অনির্দিষ্ট সমাকল, আর ডেফিনিট হচ্ছে নির্দিষ্ট সমাকল। তো আমরা প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে অনির্দিষ্ট সমাকল। এখানে দেখো, অনির্দিষ্ট সমাকল আর নির্দিষ্ট সমাকল দুটো ভাগে ভাগ করেছি। আমরা ইনডেফিনাইট ইন্টিগ্রালস শুরু করছি। এখন অনির্দিষ্ট সমাকল, তার ধারণা আমাদের থেকে ডিফারেন্সিয়েটের ঠিক বিপরীত প্রক্রিয়া বা ইনভার্স প্রসেস বা রিভার্স প্রসেস, তাকেই আমরা বলি কিন্তু ইন্টিগ্রেশন। অর্থাৎ ইন্টিগ্রেশন হচ্ছে the reverse or inverse process of differentiation. ওকে, অর্থাৎ এটা এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে কোনো একটা অপেক্ষকের বা কোনো একটা ফাংশনের ডেরিভেটিভের মান জানা থাকলে সেখান থেকে আমরা মূল অপেক্ষক বা অরিজিনাল ফাংশনটা ফেরত পাওয়ার একটি প্রক্রিয়াই হলো ইন্টিগ্রেশন। অর্থাৎ এখানে লক্ষ্য করে দেখো, আমরা বলছি এক্স স্কোয়ারের যদি ডেরিভেটিভ করি তো আমরা পাবো টুয়াইস এক্স। আবার টুয়াইস এক্স এর যদি ইন্টিগ্রেশন করি আমরা পাবো এক্স স্কোয়ার। অর্থাৎ ভেরিয়েবল হিসেবে এক্স স্কোয়ার পাবো। পরবর্তীকালে আমরা শিখবো তার সঙ্গে একটা প্লাস সি, যেটাকে আমরা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বলছি। সেটা কেন আসছে, কিভাবে আসছে, সেগুলো সবই আমি বলবো ধীরে ধীরে। তো এখানে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ারে যখন ডিফারেন্সিয়েট করলাম তখন এলো টুয়াইস এক্স। টুয়াইস এক্স কে যখন ইন্টিগ্রেট করলাম তখন হলো এক্স স্কোয়ার। এখানে ডিফারেন্সিয়েট করা হচ্ছে, এখানে ইন্টিগ্রেট করা হচ্ছে, অর্থাৎ একত্রীকরণ। ইন্টিগ্রেট করা, একত্রীকরণ। পরবর্তীকালে এর যখন আমরা অ্যাপ্লিকেশন শিখবো সেখানে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন শিখবো, অর্থাৎ এরিয়া বার করা। আরো যখন তোমরা হায়ার স্টাডিজ করবে সেখানে তোমরা ভলিউম ক্যালকুলেশন করা, লেন্থ ক্যালকুলেশন করা, সবই কিন্তু আমরা ইন্টিগ্রেশন দিয়ে করতে পারি। তাহলে ইন্টিগ্রেশনে আমরা পরবর্তীকালে তোমরা পাবে লাইন ইন্টিগ্রালস, আরো হায়ার যখন যাবে লাইন ইন্টিগ্রাল পাবে, সারফেস ইন্টিগ্রাল পাবে, ভলিউম ইন্টিগ্রাল পাবে। লাইন ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল, আমরা এগুলো এই ক্লাসে এগুলো আলোচনা আমরা করতে পারবো না। এগুলো আমরা অবশ্যই তোমাদের একটা অ্যাডভান্সড ক্লাস আমি নিচ্ছি, আমি সবসময় তৈরি করে উঠতে পারছি না, তো ওখানে আমি যতটা পারবো এগুলো বলবো। তো ইন্টিগ্রেশনে আমরা যেটুকু শিখবো এখন, প্রথমে একদম আমাদের কনসেপ্টটাকে তৈরি করতে হবে এবং তার কিছু ফর্মুলা আমরা শিখবো। তো এখানে দেখো, প্রথমেই যে বলছে যে দা ফান্ডামেন্টাল ইউজ অফ ইন্টিগ্রেশন। ফান্ডামেন্টাল ইউজ অফ ইন্টিগ্রেশন কিভাবে করছি, কি করছি, ইজ টু গেট ব্যাক দা ফাংশন। এখনই বললাম হুজ ডেরিভেটিভস আর মোর, অর্থাৎ যা ডেরিভেটিভ গুলো, ডেরিভেটিভের ভ্যালু জানা আছে, এই যে এক্স স্কয়ারের ডেরিভেটিভের ভ্যালু যদি 2x জানা থাকে তাহলে সেখান থেকে আমি ইন্টিগ্রেট করে এক্স স্কয়ার ফেরত পাবো। এই প্রক্রিয়াই হচ্ছে
ইন্টিগ্রেশন, এটাই আমরা ইন্টিগ্রেশনে ব্যবহার করছি, এটাই ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন। এবার ম্যাথামেটিক্যালি আমরা কিভাবে লিখছি, যেটাকে আমরা বলি অ্যানালিটিক্যালি। কি বলছি, লেট জি অফ এক্স বি এ ডিফারেন্সিয়েবল ফাংশন। তাহলে জি এক্স হচ্ছে একটা ডিফারেন্সিয়েবল ফাংশন। তোমরা ডিফারেন্সিয়েবল ফাংশন বা অন্তর্কলন যোগ্যতা তোমরা শিখেছো বা হয়তো শিখে যাবে খুব শিগগিরই। হ্যাঁ, তোমাদের ডিফারেন্সিয়েশনের ক্লাস তো চলছে, তো সেখানে ডিফারেন্সিয়েবল ফাংশন তোমরা হয়তো শিখেওছো যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভের এক্সিস্টেন্স থাকতে হয় এবং তারা ইকুয়াল হতে হয়, তবেই সেই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়। তাহলে জি এক্স ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতে হবে কার রেসপেক্টে, এক্স, এক্স এর একটা ফাংশন হতে হবে, কারণ জি অফ এক্স লিখছি সাচ দ্যাট, এমন ভাবে থাকবে যে তার ডেরিভেটিভের ভ্যালুটা যদি আমার জানা থাকে, অর্থাৎ তার ডেরিভেটিভের ভ্যালু ডিডি অফ ডিএক্স অফ জিএক্স, তার মানে এটা কি হচ্ছে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। এই তলার এক্সটাকে আমরা কি রিপ্রেজেন্ট করি, উইথ রেসপেক্ট টু এক্স, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। এটা কিন্তু ডিভাইড নয়, তোমরা শিখেছো, এটা একটা অপারেটর। ডিডিএক্স হচ্ছে একটা অপারেটর। তাহলে ডিডিএক্স অফ জিএক্স সেটা হচ্ছে ফাংশন অফ এক্স। যদি সেটা তাহলে ফাংশন অফ এক্স এর ইন্টিগ্রেশন কার রেসপেক্টে হচ্ছে, এক্স এর রেসপেক্টে, তার জন্য ডিএক্স। অবশ্যই এর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন আরো আমরা ডিটেলস পাবো যখন আমরা ডেফিনিট ইন্টিগ্রাল করব, তখন আমরা করব। তো এখানে দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশনের সাইন, ইন্টিগ্রেশন ওভার এফ অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু, তাহলে জি অফ এক্স তার সঙ্গে প্লাস সি আসছে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এখানে কোনটা কি বলা হয়, এটা তো ইন্টিগ্রেশনের সাইন, এফ এক্সটাকে আমাদের বলা হয় ইন্টিগ্র্যান্ড, ডিএক্স টা হচ্ছে ইন্টিগ্রেটেড উইথ রেসপেক্ট টু এক্স, ইন্টিগ্রেটেড উইথ রেসপেক্ট টু এক্স। জিএক্স কি, জিএক্স হচ্ছে প্রিমিটিভ বা এটাই হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ, অর্থাৎ ডেরিভেটিভের উল্টো অ্যান্টি ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন তো রিভার্স প্রসেস, তাহলে এটাই প্রিমিটিভ বলা হয়, বা কখনো আমরা অ্যান্টি ডেরিভেটিভ বলি, কখনো বলি এটাই ইনডেফিনাইট ইন্টিগ্রাল। আর সিটাকে বলা হয় ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এগুলো খুব ইম্পর্টেন্ট টার্ম, জেনে রাখবে। এফএক্স কে আমরা বলছি ইন্টিগ্র্যান্ড, জিএক্স কে বলছি প্রিমিটিভ অর অ্যান্টি ডেরিভেটিভ অর ইনডেফিনাইট ইন্টিগ্রাল অর ইন্টিগ্রাল অফ এফএক্স, এটাও বলতে পারি সিম্পলি ইন্টিগ্রাল অফ এফএক্স, প্রিমিটিভ অফ এফএক্স বলতে পারি। তাহলে এখানে আমি শর্টে লিখে রাখি প্রিমিটিভ অফ এফএক্স, একটাই লিখে রাখলাম, তাহলে প্রিমিটিভ অফ এফএক্স। ডিএক্স টা কি, ডিএক্স মানে হচ্ছে ইন্টিগ্রেটেড উইথ রেসপেক্ট টু এক্স, কার রেসপেক্ট হচ্ছে, ডিএক্স থাকলে এক্স উইথ রেসপেক্ট টু এক্স, ডিওয়াই থাকলে উইথ রেসপেক্ট টু ওয়াই। এক্স এর ফাংশন এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করা যাবে, এক্স এর ফাংশনকে আমরা ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে পারবো না, পারবো না নয়, পারবো অবশ্যই, পরবর্তীকালে যখন আরো হায়ার স্টাডিজে যাব তখন চেঞ্জ করে নিয়ে আমরা করব, ঠিক আছে, সেগুলো পরের ব্যাপার, সেগুলো আমরা পরবর্তীকালে বিভিন্ন লাইন ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল, বিভিন্ন ইন্টিগ্রালসে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখব। আর সিটাকে আমরা বলছি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এরপর দেখো তোমরা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ইনডিফিনাইট ইন্টিগ্রালস, তোমরা দেখতে পাচ্ছ এখানে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ ইনডিফিনাইট ইন্টিগ্রালস আমরা একটুখানি শিখে রাখি, ডেফিনাইট ইন্টিগ্রাল আরো ডিটেইলস শিখবো। কি বলা হচ্ছে না, ইন্টিগ্রেশনে যদি দেখা যায় যে ইফ ইন্টিগ্রেশন ওভার এফ এক্স ডিএক্স ইকুয়াল টু জি অফ এক্স প্লাস সি, তাহলে বলা হচ্ছে এটাকে আমরা যদি লিখি এই জি অফ এক্স প্লাস সিটা, এটা হচ্ছে এফ এক্স এর ইন্টিগ্রেশন, এটা কি হলো, এটা হলো রিপ্রেজেন্টস এ ফ্যামিলি অফ কার্ভ। ফ্যামিলি অফ কার্ভ মানে অনেকগুলো কার্ভ, কার্ভের ফ্যামিলি, ফ্যামিলি অফ কার্ভস and different values of c correspond to different members of this family। তাহলে এই যে সি এর যে ভ্যালু, ডিফারেন্ট ভ্যালু আমরা পাবো, তাহলে সেটা হবে ডিফারেন্ট মেম্বার্স অফ দিস ফ্যামিলি, তাহলে ওই ফ্যামিলির ডিফারেন্ট মেম্বাররা হবে, অর্থাৎ সি এর ভ্যালু 0 হলে একটা মেম্বার হবে, সি এর ভ্যালু 1 হলে একটা মেম্বার হবে, সি এর ভ্যালু 2 হলে একটা মেম্বার। তাহলে কনস্ট্যান্টটা যখন ডিফার করবে,
কনস্ট্যান্টটা যখন ডিফার করবে তখন ডিফারেন্ট মেম্বার্সকে রিপ্রেজেন্ট করবে, ওই ফ্যামিলিরই ডিফারেন্ট মেম্বার্সকে রিপ্রেজেন্ট করবে। আমার ফ্যামিলির মধ্যে যে ডিফারেন্ট মেম্বার্সরা থাকে, বাবা, কাকা, জ্যাঠা, সেই রকম আর কি। ঠিক আছে, তাহলে ফ্যামিলির বিভিন্ন মেম্বার্সকে, কিন্তু ফ্যামিলির প্রপার্টিজ সেম হবে, সেই জন্য, কারণ সেটা ফ্যামিলি অফ কার্ভস হচ্ছে, তাহলে প্রপার্টিজটা সেম হবে, কিন্তু তারা বিভিন্ন মেম্বার্স হবে। ওকে, নেক্সট দেখো, why the constant is added to an indefinite integrals। আমরা কিন্তু এই কনস্ট্যান্টটা অ্যাড করি অনলি কোথায়? ইনডিফিনাইট ইন্টিগ্রালে। ডেফিনিট ইন্টিগ্রালে কিন্তু করি না আমরা। ডেফিনিট ইন্টিগ্রালে আমরা কখনোই করি না। তাহলে ইনডেফিনাইট ইন্টিগ্রালে দেখো জি অফ এক্স ইকুয়াল টু একটা ফাংশন ধরে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 5 সাপোজ, তাহলে তার ডেরিভেটিভ কত হবে? এক্স স্কোয়ারের ডেরিভেটিভ টোয়াইস এক্স তোমরা শিখেছো, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, তাহলে শুধু টোয়াইস এক্স হবে। তাহলে জি অফ এক্স এর ডেরিভেটিভ হয়ে গেল টোয়াইস এক্স। এখন যদি আবার জি অফ এক্সটাকে আমি এক্স স্কোয়ার মাইনাস 100 ধরি, তাতেও কিন্তু ডেরিভেটিভ লক্ষ্য করে দেখো টোয়াইস এক্সই আসবে, কারণ মাইনাস 100 এর ডেরিভেটিভ 0 আসবে, মাইনাস 100 এর ডেরিভেটিভ কত আসবে? 0 আসবে। তাহলে আমরা কি বলতে পারছি? ইফ জি অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস সি, তাহলে এই যে মাইনাস 100 প্লাস 5, এটাকে জেনারেলাইজড করলাম, এটাকে জেনারেলাইজড করে আমরা কি করছি? সি করছি। তাহলে জেনারেলাইজড করছি কারণ জেনারেল ভ্যালু করছি, এগুলো তো সবাই কনস্ট্যান্ট, তাহলে একটা অন্য কনস্ট্যান্ট সি ধরে নিচ্ছি, ওই ফ্যামিলি অফ কার্ভের মতো। তাহলে সি একটা অন্য দেয়, যেখানে 5 ধরার জন্য এক্স স্কোয়ার প্লাস 5 এর জন্য জি অফ এক্স এক ধরনের ফ্যামিলি হয়েছিল, ঠিক আছে। আবার এক্স স্কোয়ার মাইনাস 100 এর জন্য আরেক রকম। তোমরা এটা দেখেছো y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5, এটা কি ধরনের ইকুয়েশন হয়? প্যারাবোলার ইকুয়েশন হয়। তাহলে এটা ফ্যামিলি অফ প্যারাবোলা। দেখো এক্স স্কোয়ার প্লাস 5 এটাও প্যারাবোলার ইকুয়েশন, এক্স স্কোয়ার মাইনাস 100 এটাও প্যারাবোলার ইকুয়েশন, দুজনেই প্যারাবোলা হচ্ছে, তাহলে একই ফ্যামিলির অন্তর্গত সেই কার্ভগুলো। কিন্তু প্লাস 5 এর জন্য তাদের ভার্টেক্স চেঞ্জ হয়ে যাচ্ছে, হয়তো তাদের আমাদের ইয়ে চেঞ্জ হয়ে যাবে, এসেন্ট্রিসিটি সেমই থাকবে, এসেন্ট্রিসিটি সবসময় 1 থাকবে, ঠিক আছে। ল্যাটাস রেক্টাম চেঞ্জ হতে পারে, মানে নাভিলম্ব যাকে বলি আমরা, তাহলে নাভিলম্ব চেঞ্জ হতে পারে, উৎকেন্দ্রতা সেম থাকছে, উৎকেন্দ্রতা সর্বদাই 1 থাকবে, কারণ আমরা জানি প্যারাবোলার ক্ষেত্রে ই ইজ ইকুয়াল টু 1 হয়। বেশ, কিন্তু তার ভার্টেক্স মানে শীর্ষবিন্দু চেঞ্জ হয়ে যেতে পারে, বা অন্যান্য যে প্রপার্টিস গুলো আছে সেই প্রপার্টিস গুলো, যেমন নিয়ামক আছে, ডাইরেক্ট্রিক্স, সেটাও চেঞ্জ হয়ে যেতে পারে। এইগুলো সমস্ত আমাদের ডিপেন্ড করবে সের ওপর, তার মানে যেরকম হাসবে। অর্থাৎ এখানে আমি হয়তো এক্স স্কোয়ার প্লাস 5, এখানে দেখা যাবে যে শুধুমাত্র তোমার চেঞ্জ হবে ভার্টেক্স গুলো, হয়তো কোনো কোনো ক্ষেত্রে হয়তো নিয়ামকও চেঞ্জ হবে অন্য কোনো কেসে। তাহলে আমরা এটুকু বলতে পারছি যে এরা প্যারাবোলা, ব্যাস। এবার প্যারাবোলা ফ্যামিলির এরা মেম্বার, বিভিন্ন ধরনের প্যারাবোলা, তারা যে প্লেন, সেই প্লেনের মধ্যে বিভিন্ন জায়গায় অবস্থান করছে। ওকে, তাহলে আমরা বলতেই পারছি যে এক্স স্কোয়ার প্লাস সি এটাও কিন্তু ওই ফ্যামিলি অফ কার্ভ বা ফ্যামিলি অফ প্যারাবোলার অন্তর্গত, তাহলে তার ডেরিভেটিভও কিন্তু টোয়াইস এক্স আসছে। তাহলে টোয়াইস এক্স এর ইন্টিগ্রেশন কখনো আমরা এক্স স্কোয়ার প্লাস 5 বলতে পারি, টোয়াইস এক্স এর ইন্টিগ্রেশন কখনো আবার এক্স স্কোয়ার মাইনাস 100 হচ্ছে, কিন্তু একই ফাংশনের দুটো ইন্টিগ্রেশন তো বেরোতে পারে না। তাহলে তার জন্য আমরা জেনারেলাইজড করার জন্য তাকে আমরা সি ধরে নিচ্ছি, সেই জন্য সিটাকে আমরা এখানে জেনারেল কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, জেনারেল কনস্ট্যান্ট। তাহলে কি হলো? সেই জন্যই বলছি দ্য ইম্পর্টেন্স অফ সি ইজ দ্যাট it allows us to express the general form of antiderivatives। এটা আমাদের সিটা আমাদের কি করে? জেনারেল ফর্ম অফ অ্যান্টিডেরিভেটিভ কে রিপ্রেজেন্ট করে। এবার দেখো, তোমাদের আমি ইন্টিগ্রেশনের কিছু ফান্ডামেন্টালস শেখাবো। এখানে 3টে ফান্ডামেন্টাল আমরা লিখেছি, আরো ফান্ডামেন্টাল হয় অ্যাডভান্সড ক্যালকুলাসে। তো আমরা এখানে যেটুকু শিখছি, যেটুকু আমাদের দরকার এখন এই মুহূর্তে,
সেটুকুই আমরা শিখবো, ধীরে ধীরে আমরা আরো বলবো। তো এখানে দেখো fx আর gx এই দুটো যদি ফাংশন হয় ইন্টিগ্রেবল, অবশ্যই ইন্টিগ্রেবল ফাংশন হতে হবে, তাহলে তাদের যোগফল যদি হয়, তাদের ইন্টিগ্রেশন হওয়া মানে দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশনে আমরা ডিফারেন্সিয়েট আলাদা করতে পারবো, ঠিক আছে, সেপারেট করে লিখতে পারবো। মাইনাসটাকেও আমরা সেপারেট করে দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশনে লিখতে পারবো। আর কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্টটাকে ভেতরে ঢোকাতে পারবো, আর ভেতরে কনস্ট্যান্ট থাকলে সেটাকে আমরা বাইরে বার করতে পারবো। তাহলে এটা হচ্ছে তিনটে ফান্ডামেন্টালস। ডেরিভেটিভেও সেম আমরা শিখেছিলাম, ডেরিভেটিভেও একই রকম, যদি দুটো ফাংশন ডিফারেন্সিয়েবল হয় তাহলে আমাদের এইভাবে হয়। তাহলে ইন্টিগ্রেশনের বেলা এটা শিখলাম, কিন্তু এখানে আমরা মাল্টিপ্লিকেশনটা এখানে কিন্তু বললাম না, কারণ ডেরিভেটিভের ক্ষেত্রেও আমাদের মাল্টিপ্লিকেশনের আলাদা ফর্মুলা ছিল, ডিভিশনের আলাদা কোশেন্ট রুল ছিল, মাল্টিপ্লিকেশনের বেলায় প্রোডাক্ট রুল ছিল, গুণের ডেরিভেটিভ, ভাগের ডেরিভেটিভ করেছি আমরা। বেশ, তো আমরা এইটুকুনি এখন শিখলাম। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বেসিক ফর্মুলি, কিছু বেসিক ফর্মুলি বা স্ট্যান্ডার্ড ফর্মুলি, এগুলোকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মুলা বলতে পারি, সেগুলো আমরা আগে জেনে নিই। দেখো এটা ঠিক জাস্ট রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা ডান দিকে যে অ্যান্সারটা পাবো তার যদি ডেরিভেটিভ করি তাহলে আমরা এটা পেয়ে যাব। তাহলে আমরা যদি প্রুফ করতে চাই রাইট সাইডের ডেরিভেটিভ করে নেবো, পাতি, খুব ইজি ব্যাপার। তাহলে রাইট সাইডের ডেরিভেটিভ করে নিলে আমরা লেফটটা পেয়ে যাবো। রাইট সাইডের ডেরিভেটিভ করে নেবো, যেমন ধরো সি এর ডেরিভেটিভ করলে দেখো 0 হয়, তাহলে 0 ইন্টিগ্রেশন হয়ে গেল সি। এক্স এর ডেরিভেটিভ করলে দেখো 1 হয়, কিন্তু এখানে কিছু লিখলাম না, তার মানে 1 আছে। লগ এক্স এর ডেরিভেটিভ করলে দেখো 1/x হয়, মড দিয়েছি কারণ লগে সবসময় মড দিতে হবে। আচ্ছা, এইগুলো দেখো জেনারেলাইজ ফর্মুলা। প্রথম ফর্মুলাটা তো মাথায় রাখবে, n ইকুয়াল টু যদি -1 হয়ে যায় তাহলে কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই আমরা করতে পারবো না, কারণ n এর ভ্যালু -1 বাদ দিয়ে যে কোনো ভ্যালু, কারণ n এর ভ্যালু -1 হলে তলাটা 0 যাচ্ছে, অর্থাৎ এর ডিনোমিনেটরটা 0 চলে আসছে, ডিনোমিনেটর 0 হতে পারে না। আর n ইকুয়াল টু -1 হলে তখন এটা পাচ্ছি আমরা 4 এরটা, তার জন্য লগ মড x হয়, এবং বেসে সর্বদাই ই হবে, কারণ আমরা জানি এখানে সবসময় বেসে ই হয় ক্যালকুলাসে, কখনোই 10 হয় না, অর্থাৎ এখানে সবসময় ন্যাচারাল লগারিদম হয়, কখনোই কমন লগারিদমটা হয় না। এখন 5 নম্বর দেখো ই টু দি পাওয়ার mx, এটা একটা জেনারেলাইজড ফর্ম, সেই জন্য এক্স এর সঙ্গে একটা কনস্ট্যান্ট আমরা গুণ আকারে রেখেছি। তাহলে ই টু দি পাওয়ার mx dx, তার ফর্মুলা ই টু দি পাওয়ার mx বাই m, কারণ এটা ডেরিভেটিভ করলে এটা পাবো। আর শুধু যদি ই টু দি পাওয়ার x হয় তার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার x হবে। a টু দি পাওয়ার mx দেখো, a টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই m log a, ওখানে m log এটা ডেরিভেটিভের ক্ষেত্রে মাল্টিপ্লাই হতো, এখানে ডিভাইড হচ্ছে। ওখানে ডেরিভেটিভের সময় কি হতো, ই টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ কত হতো, ddx অফ ই টু দি পাওয়ার mx, মনে রাখা খুব সহজ, মাল্টিপ্লাই হতো m ইন্টু ই টু দি পাওয়ার mx, এখানে ডিভাইড হবে, ঠিক আছে। মাল্টিপ্লাই হলে ডিভাইড হবে, ডিভাইড হলে মাল্টিপ্লাই হবে, মাইনাস হলে প্লাস হবে, প্লাস হলে মাইনাস হবে। দেখো এটাও তাই হতো, এখানে ডেরিভেটিভ কত হতো, এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, এন একটা আগে আসতো, এক্স টু দি পাওয়ার n-1, তার মানে আগে পাওয়ারটা আসতো, তারপরে পাওয়ার থেকে 1 মাইনাস হতো। এখানে কি করতাম, করবো ঠিক উল্টো প্রসেস, রিভার্স প্রসেস, আগে পাওয়ারের সঙ্গে 1 অ্যাড করবো, যে সেই পাওয়ারটা আগে মাল্টিপ্লাই না হয় তলায় ডিভাইড হবে, সেটাই হচ্ছে জাস্ট রিভার্স প্রসেস। আচ্ছা, এখানে লক্ষ্য করে দেখো cos সরি sin mx, sin mx এর ক্ষেত্রে মাইনাস cos mx হয়, কারণ মাইনাস cos sin x এর ইন্টিগ্রেশন কেন cos x মাইনাস cos x হয়, কারণ cos x এর ডেরিভেটিভ যেহেতু মাইনাস sin x হয়। তাহলে পুরো উল্টোটা ভাবো, তাহলেই হয়ে যাবে। যেমন দেখো sin x এর ডেরিভেটিভ হয় cos x, তাই cos x এর ইন্টিগ্রেশন হলো sin x। অনেকে ভুল করে করে ফেলো না যে cos x এর ইন্টিগ্রেশন মাইনাস sin x, তা হবে না কিন্তু, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, কিন্তু sin x এর ডেরিভেটিভ তো প্লাস cos x, তাহলে প্লাস cos x এর ইন্টিগ্রেশন sin x। ঠিক তেমনি sec স্কয়ার mx, তাহলে tan mx বাই n, তাহলে sec স্কয়ার x এর এসে গেল tan x, কারণ tan x এর ডেরিভেটিভ হয় sec স্কয়ার x। লক্ষ্য করে দেখো এখানে 10 নম্বর cosec স্কয়ার mx dx, তাহলে এটা কি দাঁড়ালো মাইনাস cot mx বাই n, কারণ cot x এর ডেরিভেটিভ হয়ে যায় কত, মাইনাস cosec স্কয়ার x।
তাহলে এখানে মাইনাস এলো ওই জন্য। আচ্ছা, sec x এর ডেরিভেটিভ কত হয়? sec x tan x। তাহলে sec x tan x এর ইন্টিগ্রেশন কত হবে? sec x। তাহলে অনলি sec x এর কিন্তু ইন্টিগ্রেশন এখনো পেলাম না। পেলাম না মানে হবে না সেটা নয়, হবে, পরবর্তীকালে আমরা শিখব। তাহলে sec x tan x এর ইন্টিগ্রেশন আমরা এখন ফার্স্ট চ্যাপ্টারে শিখছি, প্রথম দিকে বেসিক আইডিয়া এটা। আর কোসেক এর ক্ষেত্রে তাই, কোসেক এর ডেরিভেটিভ কত হয়? মাইনাস কোসেক এক্স কট এক্স। তাই কোসেক এক্স কট এক্স এর ইন্টিগ্রেশন হলো মাইনাস কোসেক এক্স। আর এম এক্স থাকলে সেটা জেনারেল ফর্ম, এটার জেনারেল ফর্ম এটা, তাহলে জেনারেল ফর্মটা হচ্ছে বাই এম। জেনারেল ফর্ম থাকতেই পারে, কখনো হয়তো তোমাকে দেওয়া রইলো যে ইন্টিগ্রেশন কোসেক 2x cot 2x dx, তাহলে তুমি কি করবে? তুমি করে দেবে মাইনাস কোসেক 2x বাই 2 প্লাস সি। অবশ্যই এই দুটোই কিন্তু সেম হতে হবে, আলাদা হলে কিন্তু হবে না, তখন আলাদা অন্য পদ্ধতিতে তোমাকে অঙ্কটা সলভ করতে হবে। তাহলে এই হলো আমাদের কিছু বেসিক ফর্মুলা বা স্ট্যান্ডার্ড ফর্মুলা। এরকম স্ট্যান্ডার্ড ফর্মুলা আমরা যত সামনের দিকে যাব, যত চ্যাপ্টারে এগুলো আমরা আরো অনেক পাবো, ধীরে ধীরে পাবো। দেখো, এবার আমরা কিছু প্রবলেম করে নিই, কিছু ফর্মুলা শিখলাম এবং কিছু অ্যাডজাস্টমেন্ট প্রক্রিয়া করে আমাদের ফর্মুলা ইউজ করে কিভাবে প্রবলেম গুলো সলভ করা যায় সেটা আমরা দেখবো। এখানে দেখো 2/4 রুট অফ এক্স কিউব আছে, তাহলে ফোর্থ রুট অফ এক্স কিউব মানে আমরা এক্স টু দি পাওয়ার 3/4 করতে পারি। এটাকে উপরে তুলে নিলাম এক্স টু দি পাওয়ার মাইনাস 3/4। তাহলে এটা আমাদের কোন ফর্মুলায় হলো? ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এই ফর্মুলাতে আমরা করতে পারছি কি হবে? পাওয়ারের সঙ্গে 1 অ্যাড হবে, যে টোটাল পাওয়ারটা তলায় তলায় ডিভাইড হয়ে যাবে। আর 2টা তো বাইরে ছিল, ওটা বাইরে যেমন আছে থাকবে। আর এখানে 2টা প্রথমেই বাইরে আমরা বার করে নিয়েছি, কনস্ট্যান্ট তো বাইরে বার করতে পারি, অসুবিধা নেই। তাহলে এটা হয়ে গেল আমাদের 1/4। তাহলে 1/4 হলে এটা 4 দিয়ে উপরে উঠে গেল, উল্টে গেল। আর এটা হয়ে গেল এক্স টু দি পাওয়ার 1/4 দিয়ে সি প্লাস সি লিখে দিলাম, এবং প্লাস সিটাকে অবশ্যই তোমরা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এই কথাটা লিখবে প্রত্যেকবার। আমি কিন্তু এখানে আর পরের বার লিখিনি, আমি একবারই লিখেছি। কিন্তু তোমাদের কিন্তু প্রত্যেকটা অঙ্কে যতবারই ইন্টিগ্রেশন করবে, যখনই তোমরা ইনডিফিনাইট ইন্টিগ্রাল করবে, সি প্লাস সি আনবে এবং সি লিখে সেখানে কিন্তু সি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এই কথাটা তোমাদের লিখতেই হবে, নাহলে কিন্তু নম্বর কাটা যাবে। বেশ, দেখো ই টু দি পাওয়ার 3 লগ এক্স, অবশ্যই এখানে লগের এখানে বেশি কিছু দেওয়া নেই, কিন্তু এটা ই আছে ধরে নিতে হবে। তাহলে 3টা উপরে গেলে লগ এক্স কিউব, ই টু দি পাওয়ার লগ এক্স হলে কি হয়? বেশি যদি ই থাকে তাহলে আমরা জানি এক্স কিউব। তাহলে এটা লগের ফর্মুলা, কারণ ই টু দি পাওয়ার লগ এক্স ইজ ইকুয়াল টু এক্স হয়, এই ফর্মুলাটা আমরা জানি। তাহলে সেই ফর্মুলাটা ইউজ করে আমরা করলাম। তাহলে এটা এক্স কিউব ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস সি। সি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট অবশ্যই লিখবে। এখানে লক্ষ্য করে দেখো ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x, উপর উপর আর নিচে দেখো এরকম ফরম্যাটে আছে। কি করব না, এখানে আমাকে ক্যান্সেলিং করার চেষ্টা করতে হবে। দেখি ওপর থেকে কি কমন নিলে আমার ক্যান্সেল করা যায়। ওপর থেকে যদি ই টু দি পাওয়ার 4x কমন নিই, তাহলে দেখো এখান থেকে পাবো ই টু দি পাওয়ার x, আর এটা থেকে পাবো ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে উপর আর নিচে সেম হয়ে গেল, ক্যান্সেলিং হয়ে গেল। তাহলে ই টু দি পাওয়ার 4x dx হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4x dx এসে গেল। এবার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4x dx এর ফর্মুলা আমরা শিখলাম, ই টু দি পাওয়ার mx এর ফর্মুলা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার mx বাই m প্লাস c। আমরা জাস্ট এগুলো ফর্মুলা দিয়ে কিভাবে অঙ্কগুলো করতে হয় সেগুলোই আমরা কিন্তু এখানে দেখিয়েছি। এরপর ধীরে ধীরে আমরা আরো অ্যাডভান্স লেভেলে যাব। এরপরে দেখো 4 নম্বর এক্সাম্পলটা, x টু দি পাওয়ার 4 প্লাস 4 টু দি পাওয়ার x, খুব ইজি। এটা x টু দি পাওয়ার 5/5 হবে, কারণ এটা 4 প্লাস 1/5। আর এটা এ টু দি পাওয়ার এক্স এর রুল হবে, এটার সঙ্গে এটা কিন্তু গুলিয়ে ফেললে হবে না। তোমার ডেরিভেটিভের বেলাতেও করেছো, এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এ টু দি পাওয়ার এক্স লগ এ, আর এখানে হবে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লগ। তাহলে এখানে 4 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লগ 4, ঠিক আছে, প্লাস সি। নেক্সট দেখো dx বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। আমরা এই ধরনের প্রবলেম গুলো কিভাবে করবো? দেখো সাইন স্কোয়ার এক্স কে যদি উপরে তুলি তাহলে হবে সেক কোসেক স্কোয়ার এক্স, এটা হবে সেক স্কোয়ার এক্স। তাতে লাভ কিছু আসবে না, কারণ স্কোয়ার দিয়ে সেক স্কোয়ার এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স যে কোনো ফর্মুলা ডাইরেক্ট নেই।
আমরা কি করছি, একটু অ্যাডজাস্ট করছি। উপরে দেখো একটা 1 আছে, সেই 1টাকে কি লিখলাম, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, দিয়ে আমরা এটা বাই এটা করে দিলাম, এটা বাই এটা করে দিলাম, অর্থাৎ যেটাকে আমরা বলি ভাগে ডিস্ট্রিবিউট। এটা ভাগটাকে ডিস্ট্রিবিউট করে দিলাম, উপরে প্লাসটাকে ডিস্ট্রিবিউট করে দিলাম, তাহলে ওখানে চলে এলো 1 বাই cos স্কয়ার, তারপর এটা চলে এলো 1 বাই sin স্কয়ার। তাহলে 1 বাই cos স্কয়ার মানে sec স্কয়ার, আর 1 বাই sin স্কয়ার মানে cosec স্কয়ার। sec স্কয়ারের ডাইরেক্ট ফর্মুলা আছে, কারণ tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার, তাহলে sec স্কয়ারের ইন্টিগ্রেশন tan x। cosec স্কয়ারের ইন্টিগ্রেশন কত, মাইনাস cot x। ধীরে ধীরে তোমাদের প্র্যাকটিস হবে ফর্মুলাগুলো, প্রথম দিকে একটু গুলিয়ে যাবে ডেরিভেটিভের সঙ্গে ফর্মুলাগুলো, ধীরে ধীরে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। নেক্সট দেখো পরবর্তী অঙ্ক, দেখো একটু অন্যরকম, এটা 8 টু দি পাওয়ার 1 প্লাস এক্স প্লাস 4 টু দি পাওয়ার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2x। কিছুই না, জাস্ট এটা লস অফ ইন্ডিসেস তোমরা শিখেছো, সূচক তত্ত্ব, সেই সূচক তত্ত্ব দিয়ে আগে প্রথমে এটাকে সিম্পলিফাই করে নেবে। দেখো আমরা এটা বাই এটা করে নিলাম, তারপর এটা বাই এটা ভাগে ডিস্ট্রিবিউট দাও, তারপর আমরা সূচক তত্ত্ব দিয়ে লস অফ ইন্ডিসেস দিয়ে 8 কে 2 টু দি পাওয়ার 3 করে নিলাম, সেই 3টা তাহলে পাওয়ারে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 3 প্লাস 3x হয়ে গেল, নিচে 2 টু দি পাওয়ার 2x আছে। 4টাকে 2 টু দি পাওয়ার 2 করে নিলাম, সেই 2টা উপরে মাল্টিপ্লাই করে নিলাম, তাই 2 টু দি পাওয়ার 2 প্লাস 2x বাই 2 টু দি পাওয়ার 2x করে নিলাম। এবার সূচক তত্ত্ব অনুযায়ী বা লস অফ ইন্ডিসেস অনুযায়ী তো আমরা এটা মাইনাস করে নিলাম, পাওয়ারে পাওয়ারে এটাও মাইনাস করে নিলাম, তাহলে আমাদের এটা চলে এলো। লক্ষ্য করে দেখো এটা কিন্তু a টু দি পাওয়ার x এর মতনই ট্রিট করবে, কারণ 2 টু দি পাওয়ার 3টা তো বাইরে বেরিয়ে যাবে, তুমি বার করেও নিতে পারো, আবার একসাথেও করতে পারো, কারণ এখানে যেহেতু x এর কোনো কোএফিসিয়েন্ট নেই, x এর কোএফিসিয়েন্টটাই এখানে ম্যাটার করবে, সবসময় মনে রাখবে, কনস্ট্যান্ট টার্মটা ম্যাটার করবে না। x এর যদি কোনো কোএফিসিয়েন্ট থাকে তখন a টু দি পাওয়ার mx এর মতন করতে হবে, আর যদি কোএফিসিয়েন্ট না থাকে তখন a টু দি পাওয়ার x এর মতন করতে হবে। তাহলে কোএফিসিয়েন্ট নেই, তাই 2 টু দি পাওয়ার x এর মতন করব, তাহলে 2 টু দি পাওয়ার x এর জন্য তলায় আসবে log 2, তাহলে তলায় log 2, আর উপরে টোটাল পাওয়ারটা চলে এলো 2 টু দি পাওয়ার 3 প্লাস x, আর 4 ইন্টিগ্রেশন dx, কারণ এখানে 2 স্কয়ার এসছে, 2s 2s ক্যান্সেল হয়ে গেছে, 4 এসছে, 2 স্কয়ারটা বাইরে বার করে নিয়েছি, ইন্টিগ্রেশন dx আমরা জানি x হয়, তাহলে এটা 4x, তাহলে অ্যান্সার আমার চলে এলো এটা। আমরা পরের স্টেপে কি করেছি, 2 টু দি পাওয়ার 3টাকে 8 করে দিয়েছি, আর 2 টু দি পাওয়ার 2x টার সঙ্গে মাল্টিপ্লাই ফর্মে রেখে দিয়েছি। দেখো আরো কিছু প্রবলেম আমরা করছি। 7 নম্বর প্রবলেম দেখো, ইন্টিগ্রেশন cos স্কয়ার থিটা ডি থিটা। দেখো এখানে ভেরিয়েবল থিটা আছে, তাই এখানেও দেখো উইথ রেসপেক্ট টু থিটা আছে, ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে এটাকে ইন্টিগ্রেট করা হয়েছে উইথ রেসপেক্ট টু থিটা। তাহলে এখানে কি করছি না, cos স্কয়ার থিটার কিন্তু কোনো ফর্মুলা নেই, তাহলে এটাকে আমাকে মাল্টিপল অ্যাঙ্গেলে নিয়ে চলে যেতে হবে। তাহলে কি করছি আমরা, হাফ কমন নিয়ে 2 cos স্কয়ার থিটা করছি, 2 cos স্কয়ার থিটার ফর্মুলা পাওয়া যায়, 2 cos স্কয়ার থিটার ফর্মুলা আমরা শিখেছি কত, 1 প্লাস cos 2 থিটা, তাহলে 1 প্লাস cos 2 থিটা করে দিলাম। এবার দুটোকে আলাদা আলাদা করে নিলাম, হাফ অফ ডি থিটা আর হাফ অফ cos 2 থিটা, দুটোরই ইন্টিগ্রেশন করা সম্ভব, মানে এটাও ইন্টিগ্রেবল, ঠিক আছে। তাহলে ডি থিটাটা ইন্টিগ্রেশন এসছে থিটা, cos 2 থিটার জন্য আসছে sin 2 থিটা বাই 2, তাহলে অ্যান্সার চলে এলো থিটা বাই 2 sin 2 থিটা বাই 4 প্লাস c। নেক্সট দেখো x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1। আমরা এটা করার জন্য ওপরটাকে আমরা ভ্যানিসিং ফ্যাক্টর করছি, ভ্যানিসিং ফ্যাক্টর করলে দেখো x ইকুয়াল টু 1 পুট করলে এই রাশিমালাটার মান 0 হবে, তাই তো, x ইকুয়াল টু 1 পুট করলে, তাহলে x মাইনাস 1 হয়ে যাবে একটা ফ্যাক্টরের ওপরটা, x মাইনাস 1 একটা ফ্যাক্টর করে নিলাম, বাকি তাহলে পড়ে থাকবে এটা। দেখো প্রথমে x আছে, তাহলে x টু দি পাওয়ার 6 নিতে হবে, x টু দি পাওয়ার 5 হলো, মাইনাস x টু দি পাওয়ার 5, তাহলে প্লাস x টু দি পাওয়ার 5 করতে হবে, তারপর মাইনাস x টু দি পাওয়ার 4, তারপর প্লাস x টু দি পাওয়ার 4, তারপর মাইনাস x স্কয়ার, মাইনাস প্লাস x কিউব মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস x প্লাস x মাইনাস 1, সব করার পর তাহলে x মাইনাস 1 ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা পেয়ে গেলাম এটা। এটার ইন্টিগ্রেশন তো আমরা জানি x টু দি পাওয়ার n এর নিয়মে হবে প্রত্যেকটা ইন্টিগ্রেশন, তাহলে ইন্টিগ্রেশনটা আমাদের হয়ে যাবে x to the power 6 by 6, x to the power 5 by 5, x to the power 4 by 4, x to the power 3 by 3, square by square by 2। তাহলে একটা কথা কিন্তু সবসময় মনে রাখবে, এই যে এখানে যখনই ইন্টিগ্রেশন তোমরা করবে না, একটা স্টেপই সবকটা ইন্টিগ্রেশনকে তোলার চেষ্টা করবে, নাহলে কিন্তু তোমাকে যতবার তুমি ইন্টিগ্রেশন তুলবে ততবার কিন্তু তোমাকে কনস্ট্যান্ট নিয়ে আসতে হবে,
মানে C1 C2 C3 করে করে কনস্ট্যান্ট আনতে হবে। আনতে পারো, অসুবিধা কিছু নেই, কিন্তু শেষকালে তোমাকে আবার সেই C1 প্লাস C2 প্লাস C3 গুলোকে যোগ করে একটা কনস্ট্যান্টে কনভার্ট করতে হবে, নাহলে অঙ্কের মধ্যে প্রচুর কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে আমরা চেষ্টা করব যে একটা স্টেপে, একটা সিঙ্গেল স্টেপে আমরা সমস্ত ইন্টিগ্রেশনের ইভালুয়েশনটা একসাথে যাতে করতে পারি, অর্থাৎ ইন্টিগ্রেশনের ভ্যালুগুলো একসাথে করতে পারি। তার আগে আমরা যতটা অ্যাডজাস্টমেন্ট করার আমরা করে ইন্টিগ্রেবল ফাংশনে কনভার্ট করে নেব প্রত্যেকটা ইন্টিগ্রেশনকে, মানে প্রত্যেকটা পার্টকে। ঠিক আছে, এখানে যেমন একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা টার্ম আছে, প্রত্যেকটা টার্মই লক্ষ্য করে দেখো ইন্টিগ্রেবল। ওকে, নেক্সট দেখো 2 to the power 6x minus 1 by 2 to the power 2x minus 1। তাহলে এখানে কি হচ্ছে, a cube minus b cube এর ফর্মুলা করতে পারি 2 to the power 2x এর হোল কিউব minus 1 এর হোল কিউব। a cube minus b cube এর ফর্মুলা a minus b into a square plus 2ab, a square plus ab plus b square করে নিলাম। এটা এটা ক্যান্সেল হয়ে গেল, এটা এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমার পড়ে রইল এটা, এটার এবার ইন্টিগ্রেশন a to the power x এর নিয়ম অনুযায়ী ইন্টিগ্রেশন করে। নেক্সট দেখো sin to the power 4x। এটাও দেখো আমাদের ওই আগের একটা করলাম cos স্কয়ার থিটার মতন ওই টাইপেরই অঙ্ক। sin to the power 4x এ কিন্তু পাওয়ারটা 4 আছে। sin to the power 4x এ দেখো প্রথমে 1/4 কমন নিলাম, তাহলে 2 sin স্কয়ার x এর হোল স্কয়ার হবে, কারণ 2 স্কয়ার মানে 4, 4 4 ক্যান্সেল হয়ে যাবে। এবার 2 sin স্কয়ার x মানে কত, 1 minus cos twice x, 1 minus cos 2x এর হোল স্কয়ার পেলাম। এবার এটাকে হোল স্কয়ার ফর্মুলা ভাঙছি, a স্কয়ার minus 2ab plus b স্কয়ার ভাঙলাম। ভাঙার পর কি হলো, প্রত্যেকটা আলাদা আলাদা করলাম, আর প্রত্যেকটার মধ্যে এই দুটো ইন্টিগ্রেবল ফাংশন, নো প্রবলেম। কিন্তু এইটা ইন্টিগ্রেবল ফাংশন নয়, তাহলে এটাকে এবার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এটাকে এবার চেঞ্জ করতে হবে। তাহলে এটাকে চেঞ্জ করার জন্য আমরা আগে চেঞ্জ করছি, তারপর ইন্টিগ্রেশনটা করবো একই স্টেপে। তাহলে এটাকে চেঞ্জ করার জন্য কি করছি, 1/4 তো আছে, আর একটা হাফ কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1/8 হয়ে গেল। তাহলে এটা কত এসে গেল, 2 cos স্কয়ার 2x, এটা চলে এলো 2 cos স্কয়ার 2x। তাহলে 2 cos স্কয়ার 2x এর ফর্মুলা কি, 1 plus cos 4x, তাই তো, 1 plus cos 4x আমরা পেয়ে গেলাম। তাহলে এইবার লক্ষ্য করে দেখো প্রত্যেকটা পার্ট আমার ইন্টিগ্রেবল হয়ে গেল। তাহলে এই পার্টটা দেখো x/4, এর cos 2x এর ইন্টিগ্রেশন এটা পেলাম। আবার এখানে 1 আছে মানে 1 dx, তার মানে x পেলাম। cos 4x এর ইন্টিগ্রেশন sin 4x/4 পেলাম, তাহলে 4 8 32 হয়ে গেল। তাহলে 4 কে 8 দিয়ে গুণ করে 32 এসে, তাহলে আমরা এবার x/4 আর x/8 যোগ করে দিলাম, 3x/8 হয়ে গেল। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। এবং লাস্টে তো c লিখতেই হবে, যে স্টেপে তুমি সব ইন্টিগ্রেশন গুলোকে একসাথে তুলে দিলে সেই স্টেপেই কিন্তু c আনতে হবে, এবং সেই স্টেপে কমা দিয়ে লিখতে হবে c is an integration constant। পরের অঙ্ক দেখো, integration cos x plus sin x divided by cos x minus sin x into 1 minus sin 2x। আমরা কি করছি, এখানে অ্যাডজাস্টমেন্ট করছি, অর্থাৎ এখানেও আমাদের কিন্তু ট্রিগোনোমেট্রিক অ্যাডজাস্টমেন্ট লাগছে। ট্রিগোনোমেট্রিটা তোমাদের কিন্তু খুব ভালো করে জানতে হবে, এটা ক্লাস 11 তোমরা সবাই ভালো করেই পড়েছো। তো দেখো এখানে 1 টাকে আমরা লিখছি cos স্কয়ার x plus sin স্কয়ার x, sin 2x টাকে লিখছি minus 2 sin x cos x। তাহলে 1 minus sin 2x টাকে আমরা পেয়ে গেলাম cos x minus sin x এর হোল স্কয়ার। আর একটা কেটে গেল, তাহলে এখন cos x plus sin x আর cos x minus sin x, তাহলে cos স্কয়ার x minus sin স্কয়ার x, সেটা আমরা ফর্মুলা জানি cos 2x। তাহলে দেখো এত বড় পোরশন এটাকে আমরা, এত বড় ইন্টিগ্র্যান্ডটাকে আমরা একটা ছোট্ট ইন্টিগ্র্যান্ডে পরিণত করলাম। তাহলে cos 2x এর ইন্টিগ্রেশন কিন্তু sin 2x/2 আমরা সহজেই লিখতে পারছি। তাহলে প্রথমে কিন্তু তোমরা সিম্পলিফাইটা করে নেবে ভালোভাবে। দেখো পরেরটাও দেখো একই রকম সিম্পলিফাই করতে হবে, cos কিউব থিটা minus 3 cos থিটা sin স্কয়ার থিটা, এখানে sin স্কয়ার থিটাটাকে 1 minus cos স্কয়ার থিটা লিখে নিলাম। এরপরে কি করলাম, এটা গুণ করে দিলাম, তাই চলে এলো 4 cos কিউব থিটা minus 3 cos থিটা। এটাও ফর্মুলা আছে, cos 3 থিটার ফর্মুলা এটা, তাহলে cos 3 থিটার ফর্মুলা হয়ে গেল, তাহলে sin 3 থিটা বাই
3 প্লাস সি। এরপরে দেখো tan ইনভার্স sin x বাই 1 মাইনাস cos x, এটা আমরা অংশ কোণে ভাঙছি অর্থাৎ সাব মাল্টিপল অ্যাঙ্গেলে। সাব মাল্টিপল অ্যাঙ্গেলে দেখো sin x কে আমরা ভাঙা যায় 2 sin x বাই 2 cos x বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস cos x কে ভাঙছি 2 sin স্কয়ার x বাই 2। এবার sin স্কয়ার x বাই 2 sin x বাই 2 একটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে থাকলো cos x বাই 2 বাই sin x বাই 2, সেটা আমরা লিখলাম cot x বাই 2। এবার tan ইনভার্স cot আছে, করতে পারবো না, tan ইনভার্স cot। তোমাদের একটুখানি আমি বলে দিই, তোমাদের ইনভার্সের সামান্য একটু ধারণা তোমাদের প্রয়োজন। আমি তোমাদের সেই ধারণাটুকু অবশ্যই একটা ক্লাস নিয়ে তোমাদের দিয়ে দেব। এখন একটুখানি এখানে জেনে নাও যে tan ইনভার্স cot x বাই 2 এখানে কি লাগছে, tan ইনভার্স cotটাকে লিখছি tan পাই বাই 2 মাইনাস x বাই 2। ঠিক আছে, tan এ কনভার্ট করতে হবে। এবার ফর্মুলা কি না, tan ইনভার্স tan x সমান হয়ে যায় x, তাহলে tan ইনভার্স tan x সমান xy, তাহলে tan ইনভার্স tan x এটা ধরে নিচ্ছি পুরোটাকে, তাহলে শুধু x হয়ে যাবে, তাহলে পাই বাই 2 মাইনাস x বাই 2। তাহলে পাই বাই 2 টা বাইরে বেরিয়ে গেলে 1 এর ইন্টিগ্রেশন হয়ে গেল x, আর x বাই 2 এর x এর 1 বাই 2 টা বাইরে বেরিয়ে গেল x এর ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2, তাহলে চলে এলো পাই x বাই 2 মাইনাস x স্কয়ার বাই 4 প্লাস c। এবার দেখো কিছু টাইপ আমরা এখানে দেখাচ্ছি। দেখো এই টাইপ গুলো কিরকম টাইপ, ইন্টিগ্রেশন dx বাই 1 প্লাস sin x অথবা 1 মাইনাস sin x, ইন্টিগ্রেশন sin x dx বাই 1 প্লাস sin x অথবা 1 মাইনাস sin x, অথবা 1 প্লাস cos x বা 1 মাইনাস cos x। এখানে আছে cos x ডিভাইডেড বাই এটা, এখানে sec x বাই sec x প্লাস tan x অথবা sec x মাইনাস tan x। cosec x এর ক্ষেত্রেও সেম। এই ধরনের যে টাইপ, এই টাইপের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা কি করব, রেশনালাইজ করব ডিনোমিনেটরকে। তাহলে এই টাইপ গুলো তোমরা মনে রাখবে, ইন্টিগ্রেশনে সবসময় টাইপ মনে রাখলে সুবিধা হয়। এই টাইপ গুলো ধীরে ধীরে আমি আরো অনেক টাইপ দেখাবো। তো এই টাইপ গুলো আমরা কি করব না, রেশনালাইজ দ্য ডিনোমিনেটর। এটা যদি আমরা রেশনালাইজ করি তাহলে খুব ইজি ভাবে আমরা এর সলভ করতে পারবো। একটা দেখি dx বাই 1 প্লাস sin x, দেখো তাহলে 1 প্লাস sin x আছে, রেশনালাইজ মানে কি, আমরা রেশনালাইজ কি কোথায় শিখেছি, করণীতে শিখেছি, সার্চে শিখেছি, করণী নিরসন করা। কিন্তু এখানে তো করণী নিরসন না, এখানে জাস্ট তার অপোজিট সাইন, মানে এখানে 1 প্লাস sin x আছে, তো 1 মাইনাস sin x দিয়ে তাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 1 প্লাস sin x 1 মাইনাস sin x দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করলাম, করার পর নিচেটা আমরা কি পেলাম, 1 মাইনাস sin স্কয়ার x পেলাম। 1 মাইনাস sin স্কয়ার x মানে cos স্কয়ার x, ডিস্ট্রিবিউট করে নিলাম মানে আলাদা করে নিলাম, 1 বাই cos স্কয়ার x মানে sec স্কয়ার x আর sin x বাই cos স্কয়ার x। তো sin x বাই cos স্কয়ার x মানে কত, sin x বাই cos x হচ্ছে tan x, আর 1 বাই cos x হচ্ছে sec x, তাহলে tan x sec x, আর এটা আমাদের sec স্কয়ার x। তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan x sec x এর ইন্টিগ্রেশন sec x, তাহলে tan x মাইনাস sec x প্লাস c। তাহলে এটা একটা দেখলাম। এই একই রকম ভাবে dx বাই 1 প্লাস cos x টাকেও করা যায়, কিন্তু এটার আবার অন্যরকম ভাবেও করা যায়, সেটা আমি আরেকটা ছোট মেথড দেখালাম। দেখো এটা আমি 1 মাইনাস cos x দিয়ে উপর নিচে গুণ করে অনেক বড় হবে, অনেকগুলো স্টেপস হবে, এতগুলো স্টেপস হবে। কিন্তু এখানে দেখো আমি যদি এখানে 1 প্লাস cos x টাকে আমরা সাব মাল্টিপল অ্যাঙ্গেলে 2 cos স্কয়ার x বাই 2 করে নিই, 2 টা নিচে রইলো, cos স্কয়ার x বাই 2 টাকে উপরে তুলে নিলাম, sec স্কয়ার x বাই 2, এবার sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন কিন্তু পাই, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন পাই, তাহলে sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন কত, tan। তাহলে এখানে m এর ভ্যালু কত, হাফ, sec স্কয়ার mx আছে, তাহলে m এর ভ্যালু হাফ, তাহলে tan x বাই 2 ডিভাইডেড বাই হাফ, তাহলে এই হাফ আর এই হাফ ক্যান্সেল হয়ে গেল, তাহলে tan x বাই 2 প্লাস c। খুব ছোট্ট হয়ে গেল। কেউ কেউ হয়তো এভাবে করবে, তাতে কিন্তু অ্যান্সারটা এরকম আসবে না, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, দুটো অ্যান্সারই কিন্তু ঠিক। অর্থাৎ নিচেটা আমাদের দেখো sin স্কয়ার x আসবে, এরকম আমরা করবো। তাহলে দেখো এটা কত আসছে, এটা আসছে cosec স্কয়ার x মাইনাস cot x
cosec x dx, এখানেও dx প্লাস c, তাহলে কত হলো এটা মাইনাস cot x, আর এটা চলে এলো প্লাস cosec x প্লাস, এটাকে যদি তোমরা ইয়ে করতে পারো অংশকোণে আবার ভাঙো, মানে cot x টাকে cos বাই sin করে এটাকে 1 বাই sin করে আবার অংশকোণে ভাঙো, দেখো এটাই পাবে, মানে এটা দেখো 1 বাই sin আর এটা cos বাই sin, তাহলে 1 মাইনাস cos বাই sin আসছে, তাহলে উপরটা কত এলো 2 sin স্কয়ার x বাই 2, নিচেটা কত এলো 2 sin x বাই 2 cos x বাই 2, 2 কেটে গেল, তাহলে এসে গেল tan x বাই 2 প্লাস c। দেখো এই অ্যান্সারটাই আমরা পেলাম, কিন্তু আমরা সেটাকে কিভাবে করলাম, অনেক বড় করে করলাম, এত বড় করে করে দরকার নেই, আমি এভাবে করেও অ্যান্সার রাখতে পারি। হ্যাঁ অবশ্যই এমসিকিউ টাইপ থাকলে সেক্ষেত্রে কোন অ্যান্সারটা আছে সেটা তোমায় দেখে নিতে হবে, হয়তো তোমার এটাও থাকতে পারে এমসিকিউ টাইপের, বা এটাও থাকতে পারে এমসিকিউ। দেখো নেক্সট প্রবলেম একটা অন্য টাইপ করাচ্ছি, ইন্টিগ্রেশন cos 2x cos 4x dx, এখানে ইনটু আছে, তো এটা কিছুই না, আমরা ট্রিগনোমেট্রিতে শিখেছি 2 cos a cos b এর ফর্মুলা, তাহলে এটাকে 2 cos a cos b করতে গেলে আমাকে একটা হাফ বাইরে নিতে হবে, তাহলে বাইরে একটা হাফ নিয়ে 2 cos a cos b করে দিলাম। 2 cos a cos b কি ফর্মুলা, cos a plus b plus cos a minus b, তাহলে এসে গেল cos 6x dx, আর এখানে হাফ অফ cos 2x dx, cos 6x এর ইন্টিগ্রেশন হয়ে গেল sin 6x by 6, আর cos 2x এর ইন্টিগ্রেশন হয়ে গেল sin 2x by 2, কারণ এখানে দুটোই ইন্টিগ্রেবল ফাংশন, তাহলে এখানে 2 into 6 12 হয়ে গেল, 2 into 2 4 হয়ে গেল, তাহলে আমার অ্যান্সার আমি পেয়ে গেলাম। নেক্সট দেখো পরে আর একটা টাইপ, রুট ওভার 1 প্লাস সাইন এক্স, তাহলে এখানে রুট ওভার 1 প্লাস সাইন এক্স, ওয়ানটাকে আমরা এটাকে এবার আমরা অংশকোণে ভেঙে দিচ্ছি, মানে সাব মাল্টিপ্লাই গেল, তাহলে ওয়ানটাকে লিখছি সাইন স্কয়ার এক্স বাই 2 প্লাস কস স্কয়ার এক্স বাই 2, কারণ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1, সাইন এক্স কে ভাঙছি 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, তাহলে এটা একটা হোল স্কয়ারের ফর্মুলা আসছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাহলে a প্লাস b হোল স্কয়ার হয়ে গেল, তাহলে রুট আর হোল স্কয়ার উঠে গেল, তাহলে sin x বাই 2 প্লাস cos x বাই 2 dx, এই dx গুলো কিন্তু প্রত্যেকবার দেবে, এটা যদি ভুল হয়ে যায় এতেও নম্বর কাটা যাবে, তাহলে sin x বাই 2 dx, এটা আমরা পেয়ে গেলাম মাইনাস cos x বাই 2 বাই হাফ প্লাস cos x বাই 2 এর জন্য sin x বাই 2 হাফ, হাফটা উপরে উঠে গিয়ে 2 হয়ে গেল। নেক্সট দেখো আর একটা আমরা প্রবলেম দেখাচ্ছি, সেটা হচ্ছে cos 2x minus cos 2 alpha divided by cos x minus cos alpha dx, cos 2x টাকে কি করলাম 2 cos square x minus 1 করলাম, cos 2 alpha টাকে কি করলাম 2 cos square alpha minus 1 করলাম, দেখো minus 1 plus minus 1 ক্যান্সেল হয়ে গেছে, 2 আর 2 কমন আসবে, তাহলে cos square x minus cos square alpha, লক্ষ্য করে দেখো এটা a square minus b square এর ফর্মুলা, তাহলে cos x plus cos alpha cos x minus cos alpha, আমি একবারে করে দিয়েছি, তোমরা একটা স্টেপ করতে পারো, করে ক্যান্সেলিং দেখাবে, তাহলে এটা cos x plus cos alpha এসে গেল, বাইরে dx, এবার 2 ইন্টিগ্রেশন cos x এলো, আর 2 cos alpha টা কনস্ট্যান্ট, এখানে 2 cos alpha বাইরে বেরিয়ে গেল, 2 টা তো বাইরে বেরিয়ে আছে, cos alpha টা বেরিয়ে গেল, তাহলে ইন্টিগ্রেশন dx হয়ে গেল, তাহলে আমার এসে গেল 2 cos x এর ইন্টিগ্রেশন sin x, আর cos alpha বাইরে বেরিয়ে গেছে, dx এর জন্য এলো 2x cos alpha, তাহলে অ্যান্সার এসে গেল 2 sin x plus 2x cos alpha plus c, 2 টা লাস্টে কমন নিয়ে নিতে পারো, দিয়ে x cos alpha plus sin x plus c করতে পারো, তাহলে এটা তোমাদের হয়ে গেল। আজকে তোমাদের বেশ কয়েকটা অঙ্ক দেখালাম, কিছু দেখালাম, তোমরা অবশ্যই বাকি প্রবলেম গুলো ফার্স্ট চ্যাপ্টারে করবে, কোনো সমস্যা হলে তোমাদের বারবার বলেছি, তো তোমরা এই নাম্বারে পাঠাতেও পারো হোয়াটসঅ্যাপে।
9563565426 বা কোনো বিষয় সম্বন্ধে ভিডিও তোমরা যদি চাও যে এই ক্লাসটার একটা ভিডিও আপনি করে দেখান, ইন্টিগ্রেশনের কোনো একটা অঙ্ক হয়তো তোমরা দিয়ে দিলে যেগুলো হয়তো তোমরা বুঝতে পারছো না, তাহলে সেটা আমি ভিডিও করেও তোমাদের আমি ইউটিউবে পোস্ট করে দেবো। এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ তোমরা করবে। বেশ, আজকে তাহলে এই পর্যন্ত রইলো। তোমরা ভালো থেকো। স্কুল খুললে দেখা হবে, আশা করি খুব শীঘ্রই স্কুল হয়তো পুজোর পরেই খুলে যাবে, দেখা যাক কি হয়।